হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান আলো অধ্যায়ের লেন্স সম্পর্কে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো তোমরা একবার দেখে নাও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, যে স্ল্যাবের ক্ষেত্রে রেখেছিলাম দুটো পৃষ্ঠই কিন্তু দেখো, দুটো স্বচ্ছ পৃষ্ঠ তারা পরস্পর সমান্তরাল ছিল, কিন্তু লেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে এই দুটো পৃষ্ঠ অর্থাৎ এ বি আর হচ্ছে সিডি, এই দুটো পরস্পর কাচের স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু সমান্তরাল। তাহলে দুটো স্বচ্ছ যে তল, ঠিক আছে, প্রতিসারক তল, সেই দুটো তল পরস্পর কি হতে পারে, এই মাঝের দিক মোটা হতে পারে আর দুই দিক সরু হতে পারে। তাছাড়াও মাঝের দিক সরু হতে পারে, দুই দিক মোটা হতে পারে, এই রকম হতে পারে দুটো প্রতিসারক তল। কিন্তু সেই তল দুটোর যেরকম কাচের স্ল্যাবের ক্ষেত্রে পরস্পর সমান্তরাল ছিল, কিন্তু এই লেন্সের ক্ষেত্রে তার সমান্তরাল হবে না। ঠিক আছে, তাহলে লেন্স সম্পর্কে আমরা কি বলবো, যে দুটো স্বচ্ছ প্রতিসারক তল পরস্পর যদি যুক্ত থাকে এবং তাদের পরস্পর প্রান্তগুলো যদি সমান্তরাল না হয়, কিছুটা মাঝের দিক মোটা হতে পারে বা কিছুটা মাঝের দিক সরু হতে পারে, এই রকম প্রতিসারক তলকে আমরা কি বলবো, লেন্স বলবো। প্রধানত হচ্ছে দুই প্রকার লেন্স। লেন্স কত প্রকারের হয়? দুই প্রকারের হয়। এক হচ্ছে কি অবতল লেন্স, আর হচ্ছে কি উত্তল লেন্স। ওর যুক্ত থাকবে এবং তাদের যে মাঝের দিক অর্থাৎ একটা লেন্স আছে, সেই লেন্সের মাঝের দিকটা মোটা হবে আর দুই প্রান্ত ক্রমশ সরু হবে, তখন তাকে আমরা উত্তল লেন্স বলবো। ঠিক আছে, দেখো এই যে প্রতিসারক তলের কথা বলছি, ডান দিকেরটা, সেই ডান দিকেরটা কি একটা নির্দিষ্ট গোলকের অংশ, আবার এই বাম দিকেরটার ক্ষেত্রে সেইটাও একটা নির্দিষ্ট গোলকের অংশ। ক্লিয়ার? দুটো প্রতিসারক তল যার মাঝের দিক মোটা হবে আর দুই প্রান্ত হচ্ছে সরু হবে, তাকে আমরা উত্তল লেন্স বলবো। এবারে অবতল লেন্স কাকে বলবো? অবতল লেন্সের ক্ষেত্রে মাঝের দিকটা কি হবে, সরু হবে আর দুই প্রান্ত মোটা, অর্থাৎ মাঝের দিকটা সরু আর দুই প্রান্ত মোটা, তখন আমরা তাকে কি বলবো, অবতল লেন্স। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে এই ডান দিকের তলটার ক্ষেত্রে যদি আমরা ধরি, সেই ডান দিকের তলটা একটা গোলকের কাল্পনিক গোলকের অংশ, সেটা আমরা কাল্পনিকভাবে লিখে দিচ্ছি। ঠিক একই রকমভাবে বাম দিকের তলটা যদি দেখি, তাহলে বাম দিকের তলটা হচ্ছে একটা গোলকের অংশ। তাহলে লেন্সের দুটো ভাগ হয় মুখ্যত, উত্তল লেন্স, এই অবতল লেন্স আর উত্তল লেন্স। ক্লিয়ার? লেন্সের বক্রতা কেন্দ্র বা বক্রতা ব্যাসার্ধটা কি, সেটা আমরা একটু বুঝে নিই। ঠিক আছে, উত্তল লেন্স নিলাম, অবতল লেন্স নিলাম। এবারে লেন্সের যে বক্রতা কেন্দ্র অর্থাৎ এই যে লেন্স, এই লেন্স দর্পণের ক্ষেত্রে কি বলেছিলাম, দর্পণের ক্ষেত্রে যে কোনো উত্তল বা অবতল যেটাই ধরতাম কেন, তার যে অংশটা অর্থাৎ যে গোলকের অংশ ছিল, তার যে কেন্দ্র, সেইটাকে আমরা কি ধরেছিলাম, বক্রতা কেন্দ্র। আর যে এই যে দূরত্ব মেরু থেকে একদম বক্রতা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, তাকে বক্রতা ব্যাসার্ধ ধরেছিলাম, আর ধরেছিলাম, তাই না? ঠিক একই রকমভাবে লেন্সের ক্ষেত্রে প্রথম এই তলের ক্ষেত্রে যদি আমি বলি এ পি বি, এই তলটার ক্ষেত্রে যদি ধরি, তাহলে এর দেখবে এই যে তল, যে গোলকের অংশ, সেই গোলকটাকে যদি আমরা কল্পনা করি, তার যে সেন্টার, সেই সেন্টার থেকে এই যে পি পর্যন্ত অর্থাৎ মেরু পর্যন্ত যে দূরত্ব, তাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। আর যে কেন্দ্র, এই গোলকের যে কেন্দ্র সি, সেটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি এ কিউ আর বি তলের ক্ষেত্রে আমরা ধরি, তাহলে এ কিউ বি তলের ক্ষেত্রে যদি ধরি, তাহলে এদের যে গোলকের অংশ হবে, যে গোলকের অংশ ছিল, সেই গোলকটাকে আমরা কল্পনা করে নিলাম। করে নিলে তার যে সেন্টার C1, সেইটাকে আমরা বলে দেব বক্রতা কেন্দ্র। তাহলে এই যে মেরু কিউ থেকে একদম এই যে C1 পর্যন্ত যে দূরত্ব, এই টোটাল যে দূরত্ব, এই দূরত্বটাকে বলে দেব তার বক্রতা ব্যাসার্ধ। তাহলে লেন্সের ক্ষেত্রে যেহেতু দুটো তল আছে,
তাহলে দুটো তল দুটো ভিন্ন গোলকের অংশ, ফলে এদের বক্রতা কেন্দ্র দুটো হবে, একটা হচ্ছে সি আর C1। বক্রতা ব্যাসার্ধও দুটো হবে, কি কি হবে দেখো, C1Q একটা, আরেকটা হয়ে যাবে সি আর পি, এইটা একটা, ঠিক আছে। এইটা যদি আমরা আর ধরি, এটাও হবে আর, তাহলে দুটো বক্রতা ব্যাসার্ধ পেলাম। তাহলে বক্রতা ব্যাসার্ধ কটা পেলাম, দুটো পেলাম, কি কি, C1Q এবং আসছে CP, এই দুটো। আশা করি বোঝা যাচ্ছে। এবারে যদি বলি যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষটা কোথায়, দেখো যে লেন্সটা নিয়েছি তার যে মেরু থেকে বক্রতা কেন্দ্র হয়ে যে সরলরেখাটা চলে যাবে, সেই সরলরেখাটাকে আমরা কি বলবো, প্রধান অক্ষ। প্রধান অক্ষ, আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা। এবারে যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, অবতল দর্পণ না, অবতল লেন্সের ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, এই যে অংশ, অর্থাৎ যদি আমরা ধরে নিই এ বি আর হচ্ছে সি আর ডি, ঠিক আছে, তাহলে এ বি তল যে গোলকের অংশ, সেই গোলকটাকে আমরা কল্পনা করে নিচ্ছি, করে নিলে তার একটা নির্দিষ্ট সেন্টার থাকবে, সেটাকে আমরা C1 ধরলাম। তাহলে এই যে অংশটা যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে আমরা কি বলবো, বক্রতা কেন্দ্র, ওই লেন্সের, অবতল লেন্সের। ঠিক একই রকমভাবে এইখান থেকে এর যে মেরু ধরলাম পি, ঠিক আছে, তাহলে C1P হচ্ছে ঠিক আছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক একই রকমভাবে এই CD যে বক্র অঞ্চলটা আছে, তা যে মানে গোলকের অংশ, সেই গোলকটাকে যদি আমরা কল্পনা করি, তার যে সেন্টার, সেই সেন্টারকে আমরা বলবো কি, C2। সেই সেন্টারটাকে আবার আমরা কি বলতে পারি, বক্রতা কেন্দ্র। তাহলে এই অবতল লেন্সের ক্ষেত্রেও দুটো বক্রতা কেন্দ্র আসছে, এই হচ্ছে তার বক্রতা কেন্দ্র। তো এবারে দেখো C2P1 সেটা হবে বক্রতা ব্যাসার্ধ। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রেও দুটো বক্রতা কেন্দ্র, দুটো বক্রতা ব্যাসার্ধ আমরা পেলাম। এবারে প্রধান অক্ষটা কোন দিক দিয়ে যাবে, এই যে দেখো এই যে তল আর এই তল, এই যে মিড পোর্শন, সেই মিড পোর্শন বরাবর হয়ে বক্রতা ব্যাসার্ধ হয়ে যে সরলরেখাটা চলে যাবে, তাকে আমরা বলে দেব প্রধান অক্ষ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। দেখো উত্তল লেন্সকে কিন্তু আমরা অভিসারী লেন্স বলি, আর অবতল লেন্সকে অপসারী লেন্স বলবো, ঠিক আছে। তো কেন অভিসারী আর অপসারী আমরা বলছি, উত্তল লেন্সকে কেনই বা অভিসারী বলবো, আর অবতল লেন্সকে কেনই বা আমরা অপসারী বলবো। দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে যদি উত্তল লেন্সকে আমরা, এই উত্তল লেন্স একটা বায়ুতে রেখে দিয়ে তার প্রধান অক্ষর যে সমান্তরাল, এটা যদি আমরা প্রধান অক্ষ ধরে নিই, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মিগুচ্ছ আমরা পাঠাই, তাহলে আমরা দেখব আলোক রশ্মিগুচ্ছগুলো এই লেন্সে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করবে, ঠিক আছে, এরকমভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। ফলে রশ্মিগুলো দেখো সমান্তরাল যাচ্ছিল বায়ু মাধ্যমে, যাওয়ার পর এই লেন্সের মধ্যে প্রতিসরণ ঘটবে, প্রতিসরণ ঘটার পর একটা নির্দিষ্ট বিন্দুতে তারা মিলিত হয়ে ফলে আমরা এই আর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী করে দিচ্ছে আলোক রশ্মিগুচ্ছে। তাহলে উত্তল লেন্স বায়ুতে থাকাকালীন যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, তাকে অভিসারী রশ্মিগুচ্ছ পরিণত করে। তার জন্যই আমরা উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলবো। আবার ঠিক একই রকমভাবে অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বায়ু মাধ্যমে রেখে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল যদি আমরা আলোক রশ্মিগুচ্ছগুলোকে পাঠাই, তাহলে সেই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলোকে কি করবে, অপসৃত করবে, এইভাবে
প্রতিসরণের পর কোন দিকে যাবে, বেঁকে চলে যাবে এইভাবে, এই পথে। ফলে এদের যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে দেখব যে একটা নির্দিষ্ট বিন্দুতে তা প্রধান অক্ষের ওপর অবস্থিত, সেই বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হয়। অর্থাৎ একটা বিন্দু থেকে আলোক রশ্মি কী হচ্ছে, বেরিয়ে আসছে বলে মনে হয়। তাহলে এই বিন্দু থেকে আলোক রশ্মি আসছে বলে মনে হয়, তাহলে তাই অবতল লেন্স কি হবে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত করছে, যার জন্য আমরা অবতল লেন্সকে আমরা কি বলবো, অপসারী লেন্স। ঠিক আছে, এবারে এদের যদি আমরা প্রমাণ দেখি, কিভাবে আমরা প্রমাণ করব যে উত্তল লেন্স অভিসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত করে আর অবতল লেন্স অপসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত করে। আমরা লেন্সটিকে, এই যে উত্তল লেন্সকে কতকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে যদি ধরে নিই তাহলে আমরা সেটা ভালো বুঝতে পারবো। ঠিক আছে, কতগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে, এবারে আলোক রশ্মি, এটা কিন্তু পরপর, এই যে ফাঁকা রেখেছি বলে তা না যে একদম ফাঁকা আছে, এটা পরপর বসানো আছে। ঠিক আছে, তো পরপর একসঙ্গে জোড়ো লাগানো আছে। ফলে এখান থেকে আলোক রশ্মিগুচ্ছ যখন যাবে, প্রিজমের যে নিয়ম প্রতিসরণে তা ভূমির দিকে ঠেলে দেয়, ঠিক ভূমির দিকে চলে যাবে আলোক রশ্মিগুচ্ছগুলো। যখন এটার মধ্য দিয়ে যাবে ঠিক একই রকমভাবে ভূমির মধ্যে দিক দিয়ে ছেড়ে দিবে। এটার ক্ষেত্রে যখন যায় তা কিন্তু ভূমির দিকে ছেড়ে দিবে। দেখো এইটার ক্ষেত্রে প্রিজমটা উল্টানো আছে, ফলে ভূমি ওপরে আছে, এটার ক্ষেত্রেও ভূমি ওপরে আছে। এইভাবে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে এই যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এই প্রিজম সমষ্টির মধ্য দিয়ে যখন যাচ্ছে তখন একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সেইটা আবার কি, এই যে প্রিজম সমষ্টি তৈরি করা হয়েছে সমন্বয়, তার যে প্রধান অক্ষ তার সঙ্গে তার একটা প্রধান অক্ষের তলে কিন্তু ওই বিন্দুটা মিলিত হয়। ফলে এটা যদি উত্তল লেন্স হিসেবে ধরে নিই তাহলে ঠিক উত্তল লেন্সের মতোই কাজ করছে। ফলে এখানে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অভিসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত হচ্ছে, তাই আমরা এই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলবো। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে এবারে আমরা দেখি। অবতল লেন্সের ক্ষেত্রেও ঠিক একই রকম, একটা অবতল লেন্স, তার প্রত্যেকটা কি করব, খণ্ড খণ্ড প্রিজম হিসেবে কল্পনা করে নেব। এইভাবে খণ্ড খণ্ড প্রিজম হিসেবে কল্পনা করে নিয়েছি, তা পরস্পর যুক্ত করে রাখা আছে। এবারে যখন আলোক রশ্মিগুচ্ছ এইখানে যাবে, প্রত্যেকটা প্রিজমের মধ্য দিক দিয়ে যাবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবশ্যই, তখন কি হয়, যেহেতু এই যে প্রিজমটা ধরেছি, ঠিক আছে, এই প্রিজমের ভূমি কিন্তু ওপর দিকে, এই প্রিজমের ওপর দিকে, ঠিক একই রকম ওপর দিকে, আবার নিচের দিকের গুলো ভূমি হচ্ছে নিচের দিকে। ফলে এটার ক্ষেত্রে কি হবে, বাইরের দিকে চলে যাবে। অর্থাৎ ভূমির দিকে যদি যাই তাহলে বাইরের দিকে ছড়িয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রেও বাইরের দিকে চলে যাচ্ছে, এটার ক্ষেত্রেও বাইরের দিকে, এটার ক্ষেত্রেও বাইরে, এটাও বাইরে, এটাও বাইরে চলে যাবে, তাই না? ফলে আলোক রশ্মিগুচ্ছগুলো দেখো চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো ছড়িয়ে পড়লে এদের যে পেছন দিকে বর্ধিত যদি করি, এই আলোক রশ্মিগুচ্ছ সরল পথটা পেছনের দিকে বর্ধিত করলে দেখবে একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু তারা মনে হচ্ছে সেইখান থেকে আলোক রশ্মিগুচ্ছ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে আলোক রশ্মিগুচ্ছ পেছন দিকে বর্ধিত করলে তখন কি মনে হচ্ছে যে এই বিন্দুটা থেকে আলোক রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে একটা বিন্দু থেকে। তাই এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে এই যে প্রিজমের যে সমষ্টি, যেটা দেখতে অনেকটাই অবতল লেন্সের মতো, তারা কি করছে, অপসৃত করছে। ফলে রশ্মিগুচ্ছ ঠিক একই রকমভাবে সমান্তরাল যেটা যাচ্ছিল তাদেরকে অপসৃত করছে, অপসৃত রশ্মিগুচ্ছ পরিণত করছে। তাই আমরা অবতল লেন্সকে কি বলবো, অপসারী লেন্স। ক্লিয়ার? এবারে আমরা আলোক কেন্দ্র সম্পর্কে জানি। ঠিক আছে, আলোক কেন্দ্রটা কি, দেখো কোনো একটা লেন্স যদি আমরা ধরে নিই, সেটা আমরা উত্তল বা অবতল যাই ধরি না কেন, ঠিক আছে, দুটো লেন্স ধরলাম, তাদের যে প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষটা আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এবারে দেখো
যদি একটা নির্দিষ্ট আলোক রশ্মি একটা তলে অর্থাৎ এ বি আলোক রশ্মি এসে এই যে লেন্স উত্তর লেন্স তাতে প্রতিসরণের পর প্রতিসরণ ঘটবে, ঘটার পর যখন তা আবার ওই লেন্সের মধ্য থেকে বেরিয়ে যাবে তখন তাদের যে রশ্মিপথ এই যে দুটো এ বি আর সিডি যে রশ্মিপথ তারা কিন্তু পরস্পর সমান্তরাল হয়। তো এই অবস্থাতে অর্থাৎ যখন আলোক রশ্মি প্রবেশ করবে লেন্সের মধ্যে তার যে গতিপথ তার সাথে সাথে লেন্সের মধ্যে প্রতিসরণ ঘটার পর নির্গত যে আলোক রশ্মি তার যে গতিপথ পরস্পর যদি সমান্তরাল অবস্থায় হয় তখন এই যে রশ্মি আপতিত রশ্মি এ বি ওই লেন্সের মধ্যে প্রতিসরণের ফলে যাওয়ার পথে প্রধান অক্ষ অর্থাৎ এই যে অক্ষ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে অর্থাৎ ও বিন্দু, সেই ও বিন্দুকে আমরা বলবো আলোক কেন্দ্র। জিনিসটা বোঝা গেল। এবারে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি। অবতল দর্পণের ক্ষেত্রে একই রকম আলোক রশ্মি আসবে, এসে প্রতিসরণের পর আবার আলোক রশ্মি চলে যাবে, ফলে এদের যে গতিপথ এ বি এর গতিপথ আর সি ডি এর গতিপথ পরস্পর সমান্তরাল হবে। আর যদি সমান্তরাল হয় তাহলে বুঝে নিতে হবে এই যে অবতল দর্পণের মধ্যে প্রতিসরণের সময় আলোক রশ্মি যে পথে যাচ্ছিল সেই পথে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানেই তার কি হবে আলোক কেন্দ্র হবে। তাহলে আলোক কেন্দ্র কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করবে সেইগুলো আমরা একটু দেখে নিই। দেখো আলোক কেন্দ্র যে একটি স্থির বিন্দু মাত্র, আর কি দ্বিতীয়ত হচ্ছে একটি নির্দিষ্ট লেন্সের জন্য এই বিন্দুর অবস্থানের কোনো পরিবর্তন ঘটবে না, আর তৃতীয়টা হচ্ছে কি এই বিন্দুটি কোথায় হবে তা কিন্তু ওই যে লেন্সের আকৃতি তার উপর কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, তো আলোক রশ্মি যখন লেন্সের মধ্য দিক দিয়ে যাচ্ছিল আলোক কেন্দ্রের মধ্য দিয়ে তখন কিন্তু আলোক রশ্মিগুলো কী হচ্ছিল আপতিত আলোক রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর কী হচ্ছিল সমান্তরাল হচ্ছিল। তো সমান্তরাল হলে তখন তাদের যে প্রতিসরণের ফলে যে চ্যুতি সেই চ্যুতি শূন্য হয়। তাই আমরা বলতে পারি আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি হবে না। ক্লিয়ার? লেন্স কাকে বলে এবং পাতলা লেন্সের আলোক কেন্দ্রের চিত্রসহ ব্যাখ্যা। ঠিক আছে, তো উত্তরটা আমরা দেখছি। দেখো আমি সম্পূর্ণ উত্তরটা লিখছি না, তোমাদের বলছি, মন দিয়ে শুনবে। দেখো পাতলা লেন্সটা হচ্ছে কি, যদি আমরা উত্তর লেন্সের ক্ষেত্রেই ধরি, ঠিক আছে, এই যে উত্তর লেন্স যে গোলকের অংশ ছিল তার যে কেন্দ্র সেইখান থেকে তাদের যে বক্রতা কেন্দ্র আমরা পাচ্ছিলাম, এটার ক্ষেত্রেও কী হবে যে গোলকের অংশ সেইখান থেকে যে বক্রতা কেন্দ্র আমরা পাচ্ছিলাম, এই যে বক্রতা কেন্দ্রের তুলনায় এই যে গোলক, ঠিক আছে, প্রথম যদি এ গোলকটা ধরি আর বি গোলক ধরি, তাহলে এ গোলকের যে অংশটা আছে এইটুকু যে অংশ এই লেন্সের যে অংশটা আছে সেই অংশটার যে বক্রতা ব্যাসার্ধ বা এই যে বি গোলকের ক্ষেত্রে যে অংশটা লেন্সে আছে তার যে মানে বক্রতা ব্যাসার্ধ, সেই বক্রতা ব্যাসার্ধের তুলনায় যদি তাদের বেধ অর্থাৎ এই যে লেন্সের কতটা মোটা, ঠিক আছে, সেই মোটা ভাব অর্থাৎ বেধ, এই যে বেধ এই বক্রতা ব্যাসার্ধের তুলনায় নগণ্য যদি হয় তখন আমরা তাকে পাতলা লেন্স বলবো। অর্থাৎ বেধটা যদি ডি হয়, বেধটাকে আমরা কি ধরলাম ডি, আর এদের ফোকাস যে দূরত্ব, ফোকাস বলছি বক্রতা যে ব্যাসার্ধ আর ধরলাম, আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই যে ডি এর মানটা অনেকটাই ছোট হবে কার থেকে, বক্রতা ব্যাসার্ধ থেকে। ঠিক আছে, তো দুই পাশের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটবে। তো দুই পাশের ক্ষেত্রেই বক্রতা ব্যাসার্ধের তুলনায় তার যে পার্শ্ব, তার যে বেধ, এই যে লেন্সের যে বেধ সেই বেধটা অনেকটাই কম হয়, তখন তাকে আমরা বলবো পাতলা লেন্স, পাতলা লেন্স। ঠিক আছে, এবারে পাতলা লেন্সের ক্ষেত্রে তাদের আলোক কেন্দ্রটা কিভাবে দেখব, আমরা উত্তর লেন্সের ক্ষেত্রে দেখব, অবতল লেন্সের ক্ষেত্রে, দুটার ক্ষেত্রেই দেখব।
এটা হচ্ছে তার প্রধান অক্ষ, আর মেরু বরাবর একটা ঠিক আছে রেখা। তো এখানে যখন আলোক রশ্মি যাবে তখন কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজাসুজি যাবে, কোনো পরিবর্তন ঘটবে না, তাদের কোনো পার্শ্বীয় যে সরণ বা তাদের বিচ্যুতি কোনো রকমই ঘটবে না। এই যে আলোক রশ্মি এলো তা সিধা হচ্ছে চলে যাবে, সেম ডাইরেকশনে যাবে, কোনো রকম পরিবর্তন হবে না পথে। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব, এটা যদি প্রধান অক্ষ ধরে নিই তাহলে আলোক রশ্মি এইভাবে আসবে, যে চলে যাবে। তো আমরা একটা কথাই বলতে পারি যে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের ক্ষেত্রে আলোক রশ্মি যে কেন্দ্রের মধ্য দিক দিয়ে গেলে তাদের কোনো রকমের প্রতিসরণ বা পার্শ্বীয় যে পরিবর্তন বা তাদের বিচ্যুতি কোনো রকম কিছু ঘটবে না, যে পথে এসেছে সেই পথেই বেরিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো পাতলা লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের যে ফোকাস, মুখ্য ফোকাস হচ্ছে মূলত দুই প্রকার হয়, সেটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস। তো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে আগে দেখে নিই। এই যে উত্তল দর্পণ, তার সঙ্গে প্রধান অক্ষটা আমরা এঁকে নিলাম, ঠিক আছে, প্রধান অক্ষ এটা, এইখানেও একটা এঁকে নিই, এইটা হচ্ছে তার প্রধান অক্ষ উত্তল দর্পণের। এবারে যে বিন্দুতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দু থেকে আলোক রশ্মি, অপসৃত আলোক রশ্মি, অর্থাৎ অপসৃত আলোক রশ্মি যদি সেই বিন্দু থেকে এলে তা প্রতিসরণের পর, এই যে লেন্সে প্রতিসরণের পর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসেবে যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরোতে থাকে তাহলে এই যে বিন্দু, সেই বিন্দুটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস, এই উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। আরও একবার বলছি, উত্তল লেন্সের প্রধান অক্ষে অবস্থিত যে বিন্দুতে একটা অপসৃত আলোক রশ্মি সোর্স বা উৎস রাখলে ওই অপসৃত আলোক রশ্মিগুলো লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল রূপে বেরোবে, তখন সেই বিন্দুটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। ক্লিয়ার? এবারে দ্বিতীয় যে মুখ্য ফোকাস, সেইটা কিভাবে আমরা জানবো? সেইটা দেখো, যখন কোনো আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল হয়ে লেন্সের মধ্যে আপতিত হয়, লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর তা কিন্তু প্রধান অক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, তা সেই যে বিন্দু, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, দেখো অবতল দর্পণটা আমরা এঁকে নিই, আগে এঁকে নিলাম, এটা তার প্রধান অক্ষ। একই রকমভাবে এই ক্ষেত্রে অবতল দর্পণ আমরা অঙ্কন করব, করে এটা হয়ে যাবে তার প্রধান অক্ষ। ক্লিয়ার? এবারে আলোক রশ্মিগুচ্ছ দেখো, এই অবতল দর্পণের ক্ষেত্রে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ যা প্রধান অক্ষের দিকে করে আসছে, ঠিক আছে, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের দিকে আসছে, আসার ফলে তা যখন এই অবতল দর্পণে প্রতিসরণ ঘটবে, তা প্রতিসৃত হওয়ার পর তা কিন্তু সরলরৈখিকভাবে কী হবে, সরলরৈখিকভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রূপে বেরিয়ে যায়, অর্থাৎ চলে যাবে প্রতিসৃত হওয়ার পর। আরও একবার বলি যে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের দিকে আসছে, আসার ফলে অবতল দর্পণে প্রতিসরণ ঘটার পর তা কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে বিপরীত পৃষ্ঠ থেকে, তখন তা প্রধান অক্ষের সমান্তরাল রূপে বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এই প্রধান অক্ষের সমান্তরাল রূপে যখন বেরিয়ে যাচ্ছে, তো বেরিয়ে গেল, তো এই যে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ তাদের যে নির্দিষ্ট পথ ছিল, সেই পথটা কী হবে, যদি বর্ধিত করি তাহলে আমরা একটা বিন্দু পাবো প্রধান অক্ষের ওপর। সেই প্রধান অক্ষের ওপর অবস্থিত বিন্দুটাকে আমরা ওর প্রথম মুখ্য ফোকাস বলবো। ক্লিয়ার? এবারে দেখো দ্বিতীয় মুখ্য ফোকাসের ক্ষেত্রে কি হবে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ
আসবে, আসার ফলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উচ্চ কিন্তু কেমন আসার ফলে তা প্রতিষ্ঠিত হয়ে কি হবে, বাইরের দিকে চলে যাবে। তো এদের যে দিক, সেই দিকটা যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করবে। সেই নির্দিষ্ট বিন্দুকেই বলবো ওই অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, বোঝা গেল? দেখো, যদি উত্তল অবতল যে কোনো একটা তল যদি আমরা লেন্সকে নিয়ে দেখি, তাদের প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষের সঙ্গে যে তল অবস্থান করবে লম্বালম্বিভাবে, ঠিক আছে, লম্বালম্বিভাবে যে তলটা অবস্থান করে সেই তলটাকে আমরা মুখ্য কি বলবো, ওই তলটাকে ফোকাস তল বলবো। ঠিক আছে, এটা ফোকাস তল। ক্লিয়ার? সে উত্তল দর্পণের ক্ষেত্রে হতে পারে, অবতল দর্পণের ক্ষেত্রে হবে। প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তল সেটাকে আমরা ফোকাস তল বলবো। এবারে এই যে লেন্স নিয়েছি, সেই লেন্সের যে মেরু, ঠিক আছে, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে যে ফোকাস যে কেন্দ্র, সেই কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ এফও যে দূরত্ব, এই এফও দূরত্বটাকে আমরা কি বলবো, ফোকাস দৈর্ঘ্য। এটাকে আমরা কি ধরবো, এফ, ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা এফ বলি। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রেও আমরা দেখতে পারি এইভাবে। এটা যদি ফোকাস হয় তাহলে এখানে যদি ও হয় কেন্দ্র, তাহলে ও এফ হয়ে যাবে কি, ফোকাস দৈর্ঘ্য। এই দুটো আমরা লেন্স ধরে নিয়েছি, উত্তল অবতল। এবারে আলোক রশ্মিগুচ্ছ আমরা কি দেখছিলাম, যে আলোক রশ্মিগুচ্ছ আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করেছি। যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এইভাবে যাবে সমান্তরালভাবে, সেই ক্ষেত্রে দেখিয়েছি। এবারে দেখো, প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মিগুচ্ছ না হয় তার ক্ষেত্রে কি হতে পারে, সেইটাই আমাদের জানার বিষয়। ঠিক আছে, ধরলাম প্রধান অক্ষের সমান্তরাল নয়, আলোক রশ্মিগুচ্ছ এইভাবে আসছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এইভাবে আলোক রশ্মিগুচ্ছ আসছে, এসে তারা অবশ্যই কি হবে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। ধরলাম এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে যদি সমান্তরালভাবে আলোক রশ্মিগুচ্ছ এভাবে যেত তাহলে কি হতো, প্রধান অক্ষকে ছেদ করত, তাই না, এই প্রধান অক্ষকে ছেদ করত। তো যে বিন্দুতে ছেদ করতো সেটাকে আমরা কি মুখ্য ফোকাস হিসেবে ধরেছি, তাই তো, এটাকে মুখ্য ফোকাস ধরেছি। এবারে যখন আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল হলো না, তার সঙ্গে আনতভাবে আপতিত হচ্ছে, তাহলে যে বিন্দুটা আমরা পাবো সেটাও কিন্তু একটা ফোকাস। তো সেই ফোকাসটা কার ওপর অবস্থান করেছে, দেখো এখানে যদি আমরা একটা যদি মুখ্য ফোকাস ধরে নিই এফ, তাহলে এফ আর এই যে এফ ড্যাশ, ঠিক আছে, বা F1, এরা কিন্তু একটা নির্দিষ্ট তলের মধ্যে অবস্থান করবে, একটা নির্দিষ্ট তল যেটা হচ্ছে ওই প্রধান অক্ষের সঙ্গে লম্বালম্বিভাবে অবস্থান করেছে। ঠিক আছে, সেই তলে কিন্তু অবস্থান করবে। তো এই যে তলে অবস্থিত একটা ফোকাস প্রধান অক্ষের ওপরে না হয়ে একটি দূরবর্তী স্থানে হয়েছে, কিন্তু তলটা একই রয়েছে, সেই যে বিন্দু, সেই বিন্দুটাকে আমরা কি বলবো, গৌণ ফোকাস। ঠিক আছে, এবারে যদি অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, প্রধান অক্ষের সমান্তরাল যদি না হয়ে আলোক রশ্মিগুচ্ছ যদি আনতভাবে আসে, তাহলে আনতভাবে এলে তারা অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দুতে প্রতিসরণের পর মিলিত হবে। সেই বিন্দুটা কোথায় হবে, অবশ্যই প্রধান অক্ষের ওপর হবে না, তার থেকে একটু দূরবর্তী স্থানে হবে, কিন্তু এরা কিন্তু একটা নির্দিষ্ট তলে অবস্থান করবে, অর্থাৎ মুখ্য যে ফোকাস, সেই মুখ্য ফোকাসের তলেই কিন্তু থাকবে, কিন্তু প্রধান অক্ষের ওপর অবস্থিত হবে না। প্রধান অক্ষের ওপর যেটা অবস্থিত হবে সেটাকে আমরা মুখ্য ফোকাস বলেছি, কিন্তু প্রধান অক্ষের ওপর না অবস্থিত হয়ে তার যে তল, ফোকাস তল, সেই ফোকাস তলে যদি অবস্থান করে সেই বিন্দুটাকে তখন আমরা বলে দেব তার গৌণ ফোকাস। ঠিক আছে, তাহলে গৌণ ফোকাস আর মুখ্য ফোকাস অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে ক্লিয়ার হলো। যে ফোকাস দৈর্ঘ্য নির্ভরশীল বিষয়গুলো কি কি, পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের যে প্রতিসরাঙ্ক তার উপর নির্ভর করবে, আপতিত আলোর বর্ণের ওপর, সে বর্ণ লাল, নীল, সবুজ যা হবে তার উপর নির্ভর করবে, লেন্সের দুই গলীয় তলের যে বক্রতা ব্যাসার্ধ তার উপরও কিন্তু নির্ভরশীল। ঠিক আছে,
তো আজকে আমাদের এই পর্যন্ত। লেন্সের দ্বিতীয় পর্বের জন্য তোমরা অপেক্ষায় থাকো, অবশ্যই দ্বিতীয় পর্ব দিয়ে দেবো। কেমন? থ্যাংক ইউ।